এনসিপি নেতা যে নাহিদ আলম যে দাবি করেছে শিবিরের তেমন কৃত্য ছিল, এটা সঠিক, এটা কোনো সঠিক না। শিবিরের ছেলেরা, জামাত ইসলামের লোকজন ব্যাপকভাবে আন্দোলনে ছিল, এটা হচ্ছে সত্য কথা। এটাই, এবং এটা তারা আগেও স্বীকার করেছে। বিএনপি আন্দোলনে ছিল, ব্যাপকভাবে ছিল। সমর্থন, বিএনপির বিশাল রাজনৈতিক দল, তাদের ব্যাপক সমর্থন আছে। তারা যদি সমর্থন না করতো আন্দোলন এই পর্যায়ে, সত্য কথা, আন্দোলন এই পর্যায়ে, এবং তারা সবচেয়ে শুধু এই দাবিটা করা উচিত না যে শুধু আমরাই করেছি, যে আমরা সমন্বয়করা সবকিছু করেছি, ঠিক না। সবার ইকুয়াল না হলেও সবার একটা আন্তরিক সমর্থন। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কারা, জুলাই আন্দোলনে কারা অংশগ্রহণ করেছিল, এটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে জুলাই আন্দোলন একটি সফল আন্দোলন ছিল, এবং জুলাই আন্দোলনে একটা রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ফেসিবাদ মুক্ত হয়েছে। ফেসিবাদের কবল থেকে মানুষকে মুক্ত করেছে জুলাই আন্দোলন, যারা জুলাই আন্দোলন করেছে তারা। তো জুলাই আন্দোলন এককভাবে কেউ যদি জুলাই আন্দোলনের কৃতিত্ব নিতে চায়, সেটি আমি মনে করি যে সেটি কোনো সঠিক দাবি না, সেটি সঠিক না। জুলাই আন্দোলন করেছে এদেশের আপামর মানুষ, ফেসিবাদ বিরোধী সকল শক্তি, এখানে রাজনৈতিক শক্তি আছে, সামাজিক শক্তি আছে, সর্বোপরি এদেশের আপামর মানুষ, আমাদের মায়েরা আছে, আমাদের বোনেরা আছে, আমাদের ভাইয়েরা আছে, আমাদের বাবারা আছে, সবাই আন্দোলনে শরিক হয়েছেন। সুতরাং আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আন্দোলনটা সফলভাবে এদেশের আপামর মানুষ এই আন্দোলনকে সফল করেছে। এই আন্দোলন এককভাবে যদি কেউ দাবি করে যে এককভাবে আমরাই করেছি, এনসিপি যদি মনে করে যে আমরাই করেছি, আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সেটা সঠিক না। শিবির যদি বলে, অথবা জামাত ইসলাম যদি বলে যে আমরাই করেছি, সেটাও সঠিক না। বিএনপি যদি দাবি করে, সেটা সঠিক না। সবার সহযোগিতায়, সবার কোঅপারেশনে, সবার কোঅর্ডিনেশনে, এবং সবার দৃঢ় প্রত্যয় ছিল যে আমরা ফেসিবাদকে মুক্ত করি। এখন বিষয়টা হচ্ছে আন্দোলনের নেতৃত্ব। আন্দোলনটা, এই ফেসিবাদ বিরোধী আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছে 2008 সাল থেকে। 2008 সালের নির্বাচনের এক ধরনের সমঝোতার নির্বাচনের মাধ্যমে, এক ধরনের তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা এসেছিল, তথাকথিত ফেসিবাদী সরকারের উত্থান হয়েছে 2008 সালের নির্বাচনের মাধ্যমে, তথাকথিত মঈনুদ্দিন ফখরুদ্দিন নামক গাঁয়ের ষড়যন্ত্রের মাধ্যমে। এই ফখরুদ্দিনদের ষড়যন্ত্রের ফলে যে সরকার ক্ষমতা এসছে, ওই সরকার ছিল একটি ফ্যাসিবাদী সরকার। এই সরকার শুরু থেকে এদেশের জনগণের উপর দমন পীড়ন, মানুষকে অ্যাবডাকশন করা, মানুষকে গুম করা, হত্যা করা, আয়নাঘরে নিয়ে নির্যাতন করা মানুষকে, এবং সবকিছু মিলে একটি চরম ফ্যাসিবাদী অবস্থায় মানুষকে নিয়ে গিয়েছিল, এদেশের জনগণকে নিয়ে গিয়েছিল, এবং প্রচন্ডভাবে এক ধরনের টাইরানি, একদম রুল তৈরি করেছিল। ফলিত জনগণ ব্যাপকভাবে সংক্ষুব্ধ ছিল। জনগণের মান সম্মান ইজ্জত নিয়ে এই যে যখন ওই বিগত ফ্যাসিবাদী সরকার মানুষের সম্মানের উপর, আত্মমর্যাদার উপর যখন আঘাত করলো, এবং মানুষের জীবন জীবিকার উপর যখন আঘাত করলো, পুরো দেশটাকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করলো, একদলীয় সরকারে পরিণত করলো, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কোনো অধিকারী ছিল, অধিকার বঞ্চিত করলো, তখন সবাই, এখানে আপামর মানুষ সবাই সংক্ষুব্ধ ছিল, বিক্ষুব্ধ ছিল। এবং সর্বোপরি এর নেতৃত্বে কারা ছিল, সেটা নেতৃত্ব আসলে ওইভাবে নেতৃত্বে সবার নেতৃত্ব এখানে ছিল। সেটা হচ্ছে আন্দোলনটি যে 36 দিনের যে আন্দোলন সফল হয়েছে, ওই সময়কার ওইটা ছিল এটা প্রথম একটা কোটা আন্দোলন ছিল, পরবর্তীকালে এটা বৈষম্য বিরোধী আন্দোলনে পরিণত হয়। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সবাই ইকুয়ালি সমর্থন করেছে। এখানে কেউ হয়তো সরাসরি নেতৃত্বে আসেনি। সরাসরি নেতৃত্বে না আসার অনেকগুলো কারণ ছিল। প্রথম কারণ ছিল রাজনৈতিক দলগুলো সরাসরি নেতৃত্বে আসেনি এই জন্যেই, যাতে করে এটাকে রাজনৈতিক তকমা দেওয়া না যায়, যাতে রাজনৈতিকভাবে এটাকে ব্র্যান্ড করা না যায়, যাতে রাজনৈতিকভাবে ব্র্যান্ড করে আন্দোলনটাকে বিপদগামী করা না যায়, আন্দোলনকে যাতে ব্যর্থতায় পর্যবসিত করা না যায়। এই জন্য রাজনৈতিক দলগুলো অত্যন্ত কৌশলে এই আন্দোলন থেকে সরাসরি নেতৃত্ব থেকে বিরত ছিল, এবং সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। এবং যারা সংস্কার আন্দোলন করেছে, এই সংস্কার আন্দোলনে তারাও বলেছে রাজনৈতিক দলগুলোকে যাতে সরাসরি অংশগ্রহণ না করে, সরাসরি রাজনৈতিক দলগুলো যাতে নেতৃত্বে না আসে। কিন্তু রাজনৈতিক দলগুলোর, স্পেশালি জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী, অন্যান্য বিরোধী দলগুলো, তারা সবাই তাদের সামর্থ্য
তাদের শক্তি এখানে নিয়োগ করেছে, তাদের সমর্থন দিয়েছে এবং সবাই চেয়েছে এই সরকার উৎখাত করা। সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলন, এটা সত্য কথা যে সব শেষে তারাই আন্দোলনের নেতৃত্বে তারা ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে এটা খ্যাত ছিল, পরিচিত ছিল, এবং পরবর্তীকালে এটাকে এক দফার আন্দোলনে তারা নিয়ে গেছে এবং এক দফার আন্দোলনটা সফল হয়েছে তখনই যখন এটাকে সবাই সমর্থন করেছে। এবং স্পেশালি আমি স্মরণ করছি সেসব বীর শহীদদের, যেমন আবু সাইদের মতো বীর যোদ্ধা যে নিজে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে যে সামনে, যে আমাকে গুলি করা, বুক পেতে দিয়েছিল। মুক্তের মতো ছেলেরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সহায়তা করতে গিয়ে। আমি একটা বিষয় এখানে একটু আপনার কাছে জানতে চাই, যেটা আপনি বললেন যে সকল রাজনৈতিক দল তাদের ব্যানারে আন্দোলন করে নাই, কিন্তু সবার সম্মতি ছিল বা সবাই এই আন্দোলনে জড়িত ছিল। কিন্তু এখন যে বিভিন্ন দলগুলো যে বক্তব্য দিচ্ছে বা বিএনপি থেকে বলা হচ্ছে যে জামাতের অবদান নিয়ে বা শিবিরের অবদান নিয়ে, ছাত্রদল প্রশ্ন তুলেন যে তারা গুপ্ত সংগঠন, ওই সময়টাই গুপ্ত ছিলেন, গুপ্ত থেকে তারা ছাত্রলীগের সঙ্গে আন্দোলন করেছেন। বা ছাত্রদল নিয়ে বলা হয় যে তারা আন্দোলনে এরকম ভাবে জড়িত ছিলেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য কোট করা হয়, বা তারেক রহমানকে মাস্টারমাইন্ড বলা হয়, এরকমটাও আসতেছে। তো এই বিষয়গুলো আসলে রাজনৈতিক দলগুলোর এখন দ্বিধাদ্বন্দ্বে আসার কারণটা কি, যে কাদের অবদান বেশি, কেন এইসব বিষয়গুলো হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সামনে আমাদের দেখতে হবে, সামনে একটা জাতীয় নির্বাচন আছে, এই নির্বাচনে ফায়দা লুটবার জন্য রাজনৈতিক দলগুলো এটাকে আত্মস্থ করবার চেষ্টা করছে যে এই আন্দোলনকে, এই গণ অভ্যুত্থানকে, এই বিপ্লবকে যদি তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড হিসাবে প্রমাণ করতে পারে, তো জনগণের কাছে হয়তো জনগণ ভোটের রাজনীতিতে তারা নিজেদেরকে সুবিধা আদায় করবার জন্য এই বক্তব্যগুলো নিয়ে হাজির হচ্ছে। এটা আন্দোলনের নিজেদের প্রাধান্য, দলের সাইজ অনুযায়ী। এখন যেহেতু আন্দোলন বিপ্লব সম্পূর্ণ হয়েছে, এটা সফল বিপ্লব হয়েছে, এখন বিপ্লবের ফসল সবাই বিপ্লব যদি ব্যর্থ হতো, কেউ এই ব্যর্থতার দায়ভার কেউ নিতে চাইতো না। তো যেহেতু বিপ্লবটা সফল হয়েছে, এই সফলতার কৃতিত্ব সবাই দিতে চায়। এই জন্য সফলতার কৃতিত্ব কে কত বেশি সফল, কে কত বেশি এটা এই আন্দোলনে ছিল, এটাকে দিয়ে জনগণের কাছে প্রমাণ করা যে আমরা নেতৃত্বে ছিলাম। সুতরাং ওদের সামনে নির্বাচনে আমাদের পক্ষে তোমরা রায় দাও, আমরা যদি আন্দোলন না করতাম তাহলে বিপ্লব কখনো সফল হতো না। এইটা হচ্ছে বিপ্লব উত্তর সময়, এটাই বাস্তবতা। সত্যিকার অর্থে আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে দেখা গেছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা যেটা কম্পেয়ার করি স্বাধীনতা যুদ্ধের সাথে, দেখা গেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল একটা গণযুদ্ধ, আম জনতার যুদ্ধ, সাধারণ মানুষ এই স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতা অর্জনের পরে যে দলটি নেতৃত্বে ছিল তৎকালীন আওয়ামী লীগ, তারা এটা সব কিছু স্বাধীনতার সুফল তো বটেই, স্বাধীনতার সকল কৃতিত্ব তারাই দাবি করে, তারাই নিজেদেরকে মনে করে যে আমাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন। এখনো পরাজিত ফ্যাসিবাদের নেত্রী এখনো দাবি করেছে যে আমার বাবাই তো বাংলাদেশ স্বাধীন করেছে, আমার পিতা দেশ স্বাধীন না করলে বাংলাদেশ কোথায় হতো। এই অবস্থা, এটা হচ্ছে কৃতিত্বটাকে আত্মস্থ করার একটা ফন্দি, এবং এটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে তাদের ইন্টারেস্টে যখন আঘাত আসছে, যে নির্বাচনে তারা সবাই বিজয়ী হতে চায়, নির্বাচনে সবাই একটা নিজেদের প্রাধান্য বিস্তার করতে চায়, এই জন্য নিজেদের কৃতিত্বকে জনগণের সামনে জাহির করবার জন্য তারা এই কাজগুলো করছে। এটা কোনো যৌক্তিক কোনো দাবি না, এটা সঠিক না। তবে এটা সত্য কথা যে এনসিপি নেতা যে নাহিদ আলম যে দাবি করেছে শিবিরের তেমন কৃত্য ছিল, এটা সঠিক না। শিবিরের ছেলেরা, জামাত ইসলামের লোকজন ব্যাপকভাবে আন্দোলনে ছিল, এটা হচ্ছে সত্য কথা। এবং এটা তারা আগেও স্বীকার করেছে। বিএনপি আন্দোলনে ছিল, ব্যাপকভাবে ছিল, সমর্থন, বিএনপির বিশাল রাজনৈতিক দল, তাদের ব্যাপক সমর্থন আছে। তারা যদি সমর্থন না করতো আন্দোলন এই পর্যায়ে, সত্য কথা, আন্দোলন এই পর্যায়ে, এবং তারা সবচেয়ে বললো কেন জবাব চাই। আমরা দেখেছি এই যে মা বোনরা নেমে এসছে, বাবারা বলেছে আমার সন্তান নিহত হয়েছে, আমার সন্তানের জন্য আমি রাজপথে নেমে আসছি, আপনারা সবাই রাজপথে নেমে আসুন।
সুতরাং রাজপথের এই দাবিটা আপামর জনগণ যদি সমর্থন না করতো, এই কারো নেতৃত্বে শুধু তথাকথিত কোটা আন্দোলন, সংস্কার আন্দোলনের নেতৃত্বে এই দেখ সবল, কিন্তু ওদের দাবি যদি মেনে নিত, ওদের দাবি ওদের কোটা আন্দোলন যদি মেনে নিত, তাহলে তো ওরা ওই আগেই মেনে নিত, তাহলে তো এই বিপ্লবে তারা এক দফা দাবিতে আসতো না তারা। সুতরাং এটা শুধু এই দাবিটা করা উচিত না যে শুধু আমরাই করেছি, যে আমরা সমন্বয়করা সবকিছু করেছি, ঠিক না। সবার ইকুয়াল না হলেও সবার একটা আন্তরিক সমর্থন ছিল এখানে। এটা